এদিকে জুমার পরে এই ঐতিহাসিক সুখবর পেল আওয়ামী লীগ। একের পর এক উঠতে চলেছে আওয়ামী লীগের উপরে থাকা নিষেধাজ্ঞা। বিএনপি ক্ষমতায় এসেই আওয়ামী লীগের মনের আশা পূরণ করতে শুরু করলো। এর মধ্যে আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনার পক্ষ নিয়ে তারেক রহমানকে কঠোর হুঁশিয়ারি বার্তা। আন্তর্জাতিকভাবেই বাতিল হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়। জাতিসংঘে মামলা চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি ক্ষমতায় এসেই আওয়ামী লীগের জন্য সুখবর দিয়েছে বিএনপি। অতি দ্রুতই আবারও রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সচল করা হবে। উনি বলে 1400 লোক লাগে মেরেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি ডক্টর ইউনূসকে, এই 1400 জনের নাম ঠিকানা দিতে হবে। বলেন আপনার 1400 নাম যে হত্যা করেছে নাম ঠিকানা দেন। জাতিসংঘে বলে দিল, জাতিসংঘ মানবাধিকার কমিশন সেই তথ্যটা বলে ফেলো। এখন দেখি চ্যাথাম হাউস, কমনওয়েলথ থেকে শুরু যে যখন যা লেখে বলে 1400 জনকে হত্যা করেছি। আমি প্রত্যেকের কাছে আমি জানতে চাই, আমি পুরো নাম ঠিকানা চাই, কোন 1400 জনকে হত্যা করা হয়েছে। টাকা পাচার মামলায় ডক্টর আসিফ নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘুষ দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনে শিলা আহমেদকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। কারাগারে থাকা বাকি আসামি শীর্ষ জঙ্গি সন্ত্রাসী চাঁদাবাজ অর্থ লোপাটকারী তাদেরকে মোটা অর্থের বিনিময়ে তাদেরকে সাইডে দেওয়া ছিল তার মূল কাজ। আর তার এই অর্থ বা হিসাব ক্যাশ এগুলো সামলাইতো হুমায়ুন আহমেদের যে মাইয়াদের বিয়ে করছে ছাত্রী, সেই মাইয়াদের রোজ কারচুপির প্রধান মাস্টারমাইন্ড ইউনূসকে ফাঁসিতে ঝুলাতে ভারত থেকে সরাসরি হুঁশিয়ারি শেখ হাসিনার। বাংলাদেশের রাজনৈতিক আকাশে আবারও ঝড় উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারচুপির অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবী বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দায়ী করে ভারত থেকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে 14,000 কোটি টাকা পাচার করে ফেসে গেলেন আসিফ নজরুল ও তার স্ত্রী শিলা আহমেদ। পালানোর সব পথ বন্ধ, একে একে ফেসে যাচ্ছে সকল জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে গত নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে ডক্টর ইউনূসের সেই ডাকে সাড়া দেয়নি মোদি সরকার। এমন পরিস্থিতিতে ক্ষমতায় আসার পরই শেখ হাসিনাকে ফেরাতে কী পদক্ষেপ নেবে তা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর এবং সজীব ওয়াজেদের ছেলের কিছু বক্তব্য এবং কিছু নিউজ নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটিতে। বাংলাদেশের রাজনীতিক হাল কে ধরতে চলেছেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে নাকি মেয়ে? বাংলাদেশে ফিরে কি আর রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাকি আর কিছু করতে চায় না, সেটি জানাতে চলেছি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। দর্শক, তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো আগে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওটি দেখে আসা যাক। অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে গত নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে ডক্টর ইউনূসের সেই ডাকে সাড়া দেয়নি মোদি সরকার। এমন পরিস্থিতিতে ক্ষমতায় আসার পরই শেখ হাসিনাকে ফেরাতে কী পদক্ষেপ নেবে তা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে গত বছরের নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চায় ঢাকা। তবে সেই চিঠির উত্তর আজও দেয়নি নয়াদিল্লি। এছাড়াও 2024 সালেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা কূটনৈতিক বার্তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে নিজেদের পদক্ষেপের কথা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। 19 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফেরাতে আগে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও আরো নানা ইস্যু থাকবে, তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে। অবশ্যই সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সেটা যে চলমান আছে প্রক্রিয়াতে চালিয়ে নিয়ে যেতে হবে। রক্ষা করবে উল্লেখ করে এই কূটনীতিক জানান, সব দেশের সঙ্গেই তো বাংলাদেশের ইস্যু আছে। এগুলো সমাধানের জন্য দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয়ভাবে এগুতে হবে। সব সরকারের সাথে তাদের সম্পর্ক থাকবে, আর সেটি হবে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করে। শামা ওবায়েদ আরো জানান, এছাড়াও অনেক দিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। একটি গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি যেমন হওয়া উচিত, মেরুদণ্ড সোজা করে সব রাষ্ট্রের সাথে যোগাযোগ রেখে বন্ধুত্ব রাখা হবে। এখন থেকে বাংলাদেশকে ভিন্ন চোখে দেখতে হবে পুরো বিশ্বকে। এছাড়াও বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা জটিলতার সমাধানে
পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। অনেকদিন ধরে ফরেন অ্যাফেয়ার্স কমিটি দেখে গেছেন, দেশের পররাষ্ট্র বিষয় সব বিষয় আপনার মাথায় আছে, আমরা জানি। আপনার প্রাইমারি, যদিও মন্ত্রী নেতৃত্ব করবেন, আপনার প্রাইমারি টার্গেট গুলো যে জায়গায় কাজ করতে হবে আপনি অন্তত ভেবে রেখেছেন যে এই দায়িত্বগুলো আমাদের কখনো ভাবে দিতে হবে। এটা নিয়ে আমাদের অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি। আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। যে গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। অবশেষে শেষ হলো ডক্টর ইউনূসের শাসনামল। ১.৫ বছরের শাসনে ডক্টর ইউনূস বাংলাদেশকে কি দিয়ে গেলেন? ডক্টর ইউনূস বাংলাদেশে মব সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি বলেছিলেন অর্থনীতি চাঙ্গা করবেন, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কদিন পর দেখা গেল বাংলাদেশ উত্তর কোরিয়ারও নিচে। পরে আরো অভিযোগ উঠল, তিনি যাদের বিদেশ থেকে দেশ গড়ার কাজে নিয়ে এসেছিলেন তাদের কেউ কেউ বিদেশি নানা কোম্পানির এজেন্ট। ফলে দেশের গুরুত্বপূর্ণ সবকিছু বিক্রি করার তোড়জোড় শুরু হলো। বেসরকারি খাতকে যদি ধ্বংস না করা যায় তাহলে বিদেশি কোম্পানির কাছে গ্যাস, সমুদ্র বন্দর, বিমানবন্দর ইত্যাদি বিক্রি হবে কিভাবে? ফলে বেসরকারি খাতের কোমর ভাঙার কাজ শুরু করলো অন্তর্বর্তী সরকার। বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা শুরু হলো। মব বাহিনী শিল্প কারখানায় নির্বিচারে লুটপাট এবং অগ্নিসংযোগ করতে লাগলো। ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে হয়রানি করা হলো। শিল্প কারখানায় গ্যাস, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। বন্ধ হলো বহু কারখানা। অর্থনীতির বিভিন্ন সূচক বলছে গত 18 মাসে ডক্টর ইউনূস দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন। 1.5 কোটি বেকার আর 2 কোটি চরম দরিদ্র মানুষ সৃষ্টি করেছেন। মানুষ এখন দুঃখ করে বলছে অর্থনৈতিক ক্ষেত্রে এটাই তার জাতিকে উপহার। ডক্টর ইউনূস 18 মাসে দেশের শিক্ষার পরিবেশকেও ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ নেই। কথায় কথায় মারামারি, ক্লাস বন্ধ, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। নতুন সরকার আসার সাথে সাথে ভারত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইতিমধ্যে তারা ঘোষণাও করেছে নানান অনুষ্ঠানে, এবং এর একটা পদক্ষেপ। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে। তারপরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসেছেন। এই প্রতিনিধি আসার মধ্য দিয়ে তারা বার্তা দিয়েছে যে গত 15 মাসে বা 16 মাসে ইউনূস সরকারের সময় যেই পরিস্থিতিটা ছিল, দুই দেশের মধ্যে যাতায়াত যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, শুধু বাণিজ্যিক ক্ষেত্রে অল্প বিস্তর যোগাযোগটা ছিল, সেই জায়গাটা উন্মুক্ত করার মধ্য দিয়ে ভারত কিন্তু এগিয়ে আসছে। এটা একেবারেই পরিষ্কার। প্রতিবেশী দেশ হিসেবে ভারত যত দ্রুত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে, পাকিস্তান এবং চীন কিন্তু কিছুটা পিছিয়ে যাবে। যেমন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা পর্যটক ছাড়াও একটা উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসা প্রার্থী যারা চিকিৎসা নিতে ভারতে যেতেন, তারাও কিন্তু প্রায় অবরুদ্ধ অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল, এবং ভারতের বিভিন্ন ক্লিনিকও বাংলাদেশিদেরকে আর ভর্তি করতেন না পরিস্থিতিগত কারণে। সেই জায়গাটা এখন মুক্ত হতে যাচ্ছে। এবং যখনই নাকি ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা, বাংলাদেশেও এক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সর্বশেষ ওই আমাদের যে মুস্তাফিজের উপর যেই তাকে আইপিএল থেকে প্রত্যাহার করার পর, তারপরে দীপু চন্দ্র দাসকে ঘিরে অনেকগুলো মিশনে, বাংলাদেশের 5টা মিশনে হামলা হয়েছে, অবরোধ হয়েছে, তার প্রেক্ষিতে বাংলাদেশও বন্ধ করে দেয়। তো এটা বোঝাই যাচ্ছিল যে যতক্ষণ না পর্যন্ত একটা নতুন সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক হবে না। এবং তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার সাথে সাথে, দায়িত্ব নেওয়ার সাথে সাথেই কিন্তু ভারত এই ব্যাপারে কাজ শুরু করেছে। এটা হচ্ছে একটা প্রাথমিক পদক্ষেপ। ভিসা নিষেধাজ্ঞা তোলার মধ্য দিয়ে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এতে কি হবে? এতে যেটা হবে যে চীন যেভাবে ঘাঁটি গাড়ছিল, থাইল্যান্ডের উপর যেভাবে চাপ বাড়ছিল আমাদের চিকিৎসা প্রার্থীদের, তাদের পথটা কিন্তু এখন সহজ হয়ে যাবে, অর্থাৎ আগের অবস্থায় চলে আসবে। শুধু তাই না, খেয়াল করেন তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা নিশ্চুপ আছে। এমন কোনো কথা বলেনি। হ্যাঁ, ভোট নিয়ে কথা বলেছে যে এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, অনিয়ম হয়েছে, এগুলো তো বদিল আলম মজুমদারও বলেছেন যে তড়িঘড়ি করে মধ্যরাতে গেজেট ঘোষণার মধ্য দিয়ে যে অনিয়মের তদন্তটা সেটা চাপা পড়ে গেল, এই অভিযোগগুলো আছে। কিন্তু তারেক রহমান সরকার মানে এটা একটা জুলুমবাজ সরকার হলো, আবার জঙ্গিদের সরকার হলো, এই সমস্ত বক্তব্য কিন্তু নেই। এবং ইতিমধ্যে দেখেছেন যে ধানমন্ডিতে মহিলা অফিসের সামনে তারা পতাকা উত্তোলন করেছে, এবং সকালবেলায় তারা একটা প্রতিবাদ করেছে বা একটা প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের অনেকগুলো জায়গায় জেলা শহর বা উপজেলাতে আওয়ামী লীগ তার দলীয় কার্যক্রম শুরু করেছে তাদের অফিস উদ্বোধনের মধ্য দিয়ে, এবং কোথাও বাধা হয়েছে কিন্তু অনেক জায়গায় তারা সেই বাধা অতিক্রম করতে পেরেছে। এবং প্রশাসন এই কারণে খুব চড়াও হয়েছে সেই খবরও কিন্তু নেই। তার মানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে ঠিক আছে তোমরা চালাই যাও।
এবং শেখ হাসিনা যেভাবে ডক্টর ইউনূসকে আক্রমণ করেছে, কথার আক্রমণ করেছে, এখন কিন্তু তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে কোনো কথা কিন্তু বলেনি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে শুধু ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক না, আওয়ামী লীগের সাথেও বিএনপি একটা স্বাভাবিক সম্পর্ক বা গতানুগতিক একটা সম্পর্কের যে অন্তরায় ছিল, সেই অন্তরায় আস্তে আস্তে দূর হচ্ছে। এতে হয়তো এর সুদূর প্রসারে এটা রাজনৈতিক প্রভাব আছে। এটা দেখেন তিনেরা পার্টি অফিস, ধানমন্ডির তিনেরে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, কি অবস্থা দেখেন। আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করে গেলাম, বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে গেলাম। জয় বাংলা, মহিলা লীগ নেতা আমাদের শেখ মুজিব, মহিলা লীগ নেতা আমাদের শেখ মুজিব, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বাংলা। নেত্রী তোমায় কথা দিলাম, পার্টি অফিস দখলে নিলাম, নেত্রী তোমায় কথা দিলাম, পার্টি অফিস দখলে নিলাম, পার্টি অফিস দখলে নিলাম, নেত্রী তোমায় কথা দিলাম।